না 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 না। লালটু, লালটু, আমি তোর জন্যে লাড্ডু বানিয়েছি, খাবি না? ঠাকুমা, কি বলছিস লালটু? রাতে তুই তোর ঠাকুমার গলা শুনতে পাস? হ্যাঁ রে আকাশ, এখন এই ব্যাপারটা প্রায়ই হচ্ছে। বাবাকেও বলেছিলাম, বাবাও বললেন এসব নাকি আমার মনের ভুল। আর কি বললেন জানিস? কি বললো? এইসব নাকি হয়েছে আমি রাতে ভূতের গল্প পড়ি বলে। যেগুলি পড়ি সেগুলিই নাকি স্বপ্ন হয়ে রাতে আমার ঘুমের মধ্যে আসে। কিন্তু বিশ্বাস কর, ঠাকুমা স্বপ্নে এসে নাতিকে লাড্ডু খেতে বলছে। এমন ভূতের গল্প আমি কখনো পড়িনি। ভালো বলেছিস, ঠাকুমা স্বপ্নে এসে নাতিকে লাড্ডু খেতে বলছে। তুই হাসছিস পল্টু? যেদিন তোর সাথে এরকম হবে সেদিন বুঝবি। ও বরুণ জেঠু, তোমার সাথে এরকম কোনোদিন হয়েছে? আমার সাথে যেটা সেদিন হয়েছিল সেটা এর থেকেও অনেক ভয়ানক ছিল রে আকাশ, অনেক ভয়ানক ছিল। কি হয়েছিল তোমার সাথে বরুণ জেঠু? বলো না গো। বলবো বলবো, সব আজ বলবো তোদের, কিন্তু তার আগে যে একটু গরম গরম চা লাগবে রে বাছাধনরা। হ্যাঁ বরুণ জেঠু, আমি এক্ষুনি রামু কাকার দোকান থেকে তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি। শোন, তখন আমি গোপালগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার। গোপালগঞ্জে আমি প্রায় 5 বছর কাটিয়েছি। অনেক লোকজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় গড়ে উঠেছিল। পোস্ট অফিসের কাজ সেরে মাঝে মধ্যেই তার বাড়িতে গিয়ে সময় কাটাতাম। এরকম ভাবে ভালোই চলছিল। আর এই করতে করতেই গোপালগঞ্জের একজনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। কার সাথে বরুণ জেঠু, কার সাথে? প্রদীপ বাবুর সাথে। ওনার পুরো নাম ছিল প্রদীপ কুমার চট্টরাজ। বয়সে আমার থেকে 2-5 বছর বেশি হবে, কিন্তু খুব খোলা মনের মানুষ ছিলেন প্রদীপ বাবু। কিন্তু ওনার সঙ্গে যে এরকম একটা ঘটনা ঘটবে কেউ কি জানতো? কি হয়েছিল প্রদীপ বাবুর সঙ্গে? বলো না বরুণ জেঠু। ওরে বাবা, বলছি বলছি, দম নিতে দে, সব বলছি। আমার স্পষ্ট মনে আছে, সেদিন পোস্ট অফিসে একটু বেশি কাজের চাপ ছিল, তাই সব কাজ শেষ করতে করতে রাত হয়ে গিয়েছিল অনেকটা। সে যাই হোক, সব কাজ সেরে বাড়ি ফিরছি, এমন সময় হঠাৎ পেছন থেকে প্রদীপ বাবুর গলা শুনতে পেলাম। তারপর, ও পোস্টমাস্টার মশাই, আরে ও পোস্টমাস্টার মশাই, একটু শুনুন না। আরে কি ব্যাপার, আজকে আপনার এত ফিরতে রাত হলো? আর বলবেন না প্রদীপ বাবু, আজ কাজের চাপটা একটু বেশি ছিল। তার মানে লোকজন আবার আজকাল খুব চিঠি চাপাটে লিখছে, কি বলেন? হ্যাঁ, তা বলতে পারেন, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? আরে অপেক্ষাই তো করছিলাম পোস্টমাস্টার মশাই, অপেক্ষাই তো করছিলাম। হ্যাঁ, কার জন্য অপেক্ষা করছিলেন? আরে একজন ভালো বন্ধুর জন্য পোস্টমাস্টার মশাই। এবার আপনাকে পেয়ে গেছি, মানে আমার অপেক্ষা শেষ হয়েছে, বুঝলেন কি না? আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারছি না। আরে সোজা কথাটা তো সোজা ভাবেই বললাম পোস্টমাস্টার মশাই। কেন, আপনি আমার ভালো বন্ধু নন বলুন তো? না না, তা কেন, আমি অবশ্যই আপনার ভালো বন্ধু। তাহলে এবার চলুন। আরে কোথায় যাব? গেলেই দেখতে পাবেন, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। কত রাতে প্রদীপ বাবু তোমাকে কোথায় নিয়ে গেলেন বরুণ জেঠু? সেটা তোদের আমি এক্ষুনি বলবো না আকাশ। পুরো ঘটনাটা শুনলে তোরা নিজেরাই সব জানতে পারবি। কিন্তু একটা কথা তোদের বলতে পারি, এই পোস্টমাস্টারি করতে গিয়ে জীবনে তো কম অভিজ্ঞতা হয়নি, কিন্তু সেদিন রাতের অভিজ্ঞতা আমি কোনোদিন বলতে পারবো না, না কোনোদিন না। তখন দেখতে দেখতে রাত আরো গভীর হচ্ছে। হাঁটতে হাঁটতে প্রদীপ বাবুকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন প্রদীপ বাবু? এটা তো আপনার বাড়ির পথ নয়। হ্যাঁ ঠিকই বলেছেন, এটা আমার বাড়ির পথ নয়, এটা স্টেশন যাওয়ার রাস্তা। এত রাতে আপনি আমাকে নিয়ে স্টেশনে যাবেন কেন? কি হয়েছে? আপনি কি কোথাও যাবেন? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই পোস্টমাস্টার মশাই। আরে আপনি এইভাবে কথা বলছেন কেন প্রদীপ বাবু? আপনাকে আগে তো এমন ভাবে কথা বলতে আমি কখনো শুনিনি। আমি কি আর আগের সেই আমি আছি পোস্টমাস্টার মশাই? আমিও কত পাল্টে গেছি, তাই পাল্টে গেছে আমার কথা বলার ধরনও। কিন্তু এটুকু বলতে পারি, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আমি শুধু একটা ব্যাপারে আপনার সাহায্য চাই।
আর তাই আপনাকে এই রাতের বেলা স্টেশনে নিয়ে যাচ্ছি। আপনি আমার সাহায্য চান? কি ব্যাপার বলুন তো? সেটা না হয় আমার সাথে গেলেই জানতে পারবেন। ভারী অদ্ভুত তো, তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন নিয়ে যাচ্ছে কিছুতেই বলছে না। অদ্ভুত। না, তখনও প্রদীপ বাবু আমাকে কিছুই বলেননি, কিন্তু যেতে যেতে হঠাৎ আমার কেমন যেন শীত শীত করতে শুরু করলো। মনে হলো কারা যেন আমাদের পিছন পিছন আসছে। এই কথা আমি প্রদীপ বাবুকে বলতেই উনি হেসে উঠলেন, বললেন, এমন নিঝুম গভীর রাতে শীত শীত করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ওই পায়ের শব্দ, ওটা তো স্বাভাবিক নয় প্রদীপ বাবু। কে বলছে স্বাভাবিক নয়? রাতের বেলা আকাশের তারা দেখা যায়, কিন্তু দিনের বেলায় তা দেখা যায় না। তার মানে এটা নয় যে দিনের বেলা আকাশে ওই তারারা থাকে না। তারারা তখনও থাকে পোস্টমাস্টার মশাই, যেমন ওই শব্দেরা থাকে, কিন্তু আমরা তাদেরকে আর শুনতে পাই না। চলুন চলুন, এইসব কথা ভুলে যান আর আমার সঙ্গে তাড়াতাড়ি স্টেশনে চলুন। তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদের। এ কি, দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। এখন স্টেশনে গিয়ে আমরা কি করব প্রদীপ বাবু? এত রাতে তো আর কোনো ট্রেন থাকে না। আজ থাকবে পোস্টমাস্টার মশাই, আজ থাকবে। স্টেশনে গিয়ে কি দেখলে বরুণ জেঠু? সত্যি সত্যি অত রাতে কোনো ট্রেন ছিল? ছিল। সত্যি কথা বলতে কি, প্রায় 5 বছর আমি গোপালগঞ্জে কাটিয়েছি, কিন্তু রাত 12টার সময় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকতে কখনো দেখিনি। আমারও কৌতূহল হলো। আমি স্টেশন মাস্টারের ঘরের দিকে দৌড়ে গেলাম। দেখলাম স্টেশন মাস্টারের ঘরের দরজা বন্ধ। তারপর দরজায় কড়া নাড়তেই দেখলাম, দরজা খুলুন, ভেতরে কে আছেন? স্টেশন মাস্টার সাহেব, দরজা খুলুন প্লিজ। কে কে আপনি? এত রাতে কি চাই? জানতে চাই। বলুন কি জানতে চান? যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা কোথায় যাবে? যেখানে আপনার যাওয়া প্রয়োজন সেখানেই যাবে। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে পোস্টমাস্টার মশাই, তাড়াতাড়ি চলুন। এই ট্রেন চলে গেলে কিন্তু রাতে আর কোনো ট্রেন নেই। কিন্তু আমাদের তো টিকিট কাটাই হয়নি। কোনো টিকিটের প্রয়োজন নেই, আপনি যান ওনার সঙ্গে। সে কি, স্টেশন মাস্টারও তোমাকে সঠিকভাবে কিছু বললেন না? এক রহস্যময় ঘন কুয়াশা যেন তখন ঢেকে ফেলেছে গোটা স্টেশনটা। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম স্টেশনে আমরা দুজন ছাড়া আরো যেন অনেকে রয়েছে। কারা ছিল বরুণ জেঠু? অসংখ্য ছায়ামূর্তি, যারা আমার চোখের সামনে দিয়ে চলাফেরা করছিল, কিন্তু আমি তাদের ছুঁতে পারছিলাম না, তাদের তাদের স্পষ্ট দেখতেও পাচ্ছিলাম না। তারপর তারপর কি হলো? তুমি ট্রেনে উঠলে? বলতে পারিস উঠতে বাধ্য হলাম। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না প্রদীপ বাবু। আর একটু অপেক্ষা করুন পোস্টমাস্টার মশাই, আর একটু অপেক্ষা, তারপরেই সব বুঝে যাবেন। মুক্তিগড়, এখানে কি আছে প্রদীপ বাবু? ওই দেখুন বরুণ বাবু। ওখানে লাইনের উপরে অত লোক কেন প্রদীপ বাবু? গিয়ে দেখুন। কি আছে ওখানে? আপনারা এমন ভিড় করে কি দেখছেন? সরুন সরুন। এই দেখুন না, কার যেন মৃতদেহ লাইনে পড়ে আছে। প্রদীপ বাবু! আরে, আপনি ওনাকে চেনেন নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের গোপালগঞ্জের প্রদীপ বাবু। কিন্তু ওনার এই অবস্থা হলো কি করে? কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বলছিলেন। না 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 না, এ হতে পারে না। বিদায় বন্ধু, বিদায়। এতক্ষণ তুমি যার সঙ্গে কথা বলছিলে সে আসলে প্রদীপ বাবুর আত্মা? প্রদীপ বাবুর আত্মা। উনি এই সব করেছিলেন কারণ উনি চেয়েছিলেন ওনার শেষ কাজ আমি যেন করি।
বাবা, কি স্বপ্ন, কি ভয়ানক স্বপ্ন। আজ সন্ধেবেলা ক্লাবে গিয়ে এই বরুণ জেঠুকে এই স্বপ্নের কথাটা বলতে হবে। ও বরুণ জেঠু, বলো না, এমন ভয়ানক স্বপ্ন কেন দেখলাম? স্বপ্ন এক বড় অদ্ভুত বিষয় রে, এর সঠিক ব্যাখ্যা কেউই দিতে পারে না। তবে বেশিরভাগ লোকই বলে যেটা নিয়ে মানুষ বেশি চিন্তা করে সেটাই কোনো না কোনো ভাবে সে স্বপ্নে দেখে। কিন্তু আমি তো এরকম কোনো ব্যাপার চিন্তাই করিনি যে ওরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। এসব নিয়ে আর বেশি ভাবিস না তো আকাশ, তার চেয়ে আমার গল্পটা আজ তোরা মন দিয়ে শোন। কিসের গল্প বরুণ জেঠু? আজ তোদের যে গল্পটা বলবো তার পেছনেও রয়েছে এক অদ্ভুত স্বপ্ন। অদ্ভুত স্বপ্ন মানে আমার স্বপ্নটার মতন বরুণ জেঠু? সব স্বপ্নই কি একরকম হয় রে আকাশ? এই স্বপ্নটা ছিল একদম অন্য রকমের একটা স্বপ্ন। স্বপ্নটা কে দেখেছিল, তুমি? না, আমি দেখিনি। এই স্বপ্নটা দেখেছিল নগেন খুড়ো। নগেন খুড়ো? তিনি আবার কে? বলছি সব বলছি, মন দিয়ে শোন। আমি তখন হরিহরপুর গ্রামের পোস্টমাস্টার মশাই। বলতে বাধা নেই, ওরকম গ্রাম আমি আর দুটো দেখিনি কখনো। এই কথা কেন বলছো? জানিস আকাশ, গ্রাম সাধারণত হয় সবুজ সুন্দর। এই হরিহরপুর গ্রামটা ছিল বড় রুক্ষ। জলের অভাবে মাটি শুকিয়ে গেছে, প্রচন্ড গরম, গাছের পাতাগুলো ধুলোতে ঢেকে গেছে। মানে সোজা কথায় গ্রাম বলতে যে ছবি আমাদের মনে ফুটে ওঠে তেমন গ্রাম ছিল না এই হরিহরপুর। বুঝলাম, কিন্তু ওই স্বপ্নটার কি হলো এবার তো বলো। তা যাই হোক, সারাদিনে কাজের পরে বাড়িতে আর গরমে মন টেকতো না, তাই বেরিয়ে পড়তাম আড্ডা দিতে। কাদের সাথে আড্ডা মারতে? আমাদের একটা ছোট আড্ডা মারবার দল ছিল, সেখানেই আলাপ নগেন খুড়োর সঙ্গে। ভালো নাম নগেন বারুই। লোকটা বেশ হাসি খুশি, খোলামেলা মনের মানুষ। কিন্তু সেই মানুষ হঠাৎ কেমন পাল্টে গেল। কেন? মানুষটাকে পাল্টে দিয়েছিল একটা অদ্ভুত স্বপ্ন। স্বপ্নটা কি? বলছি এক সন্ধ্যার আড্ডার আসরে দেখি নগেন খুড়ো একদম চুপচাপ হয়ে বসে আছে। আমি বললাম, ও নগেন খুড়ো, আজ কি হলো আপনার? হ্যাঁ, এমন মাথা নিচু করে বসে আছেন কেন? মন মেজাজ ভালো নেই বুঝি? কি হলো? মাস্টার মশাই কিছু বলতেছে, কানে ঢুকতেছে না? আরে নগেন খুড়ো, তোমার হলোটা কি? 3-4 রাত চোখে ঘুম নেই, বুঝলে? 3-4 রাত। কি বলছেন নগেন খুড়ো? হ্যাঁ, 3-4 রাত চোখে ঘুম নেই কেন? কি হয়েছে? স্বপ্ন গো পোস্টমাস্টার মশাই, স্বপ্ন। একই স্বপ্ন রোজ রাতে দেখতেছি গো। উফ, কি ভয়ানক স্বপ্ন, আপনাদের আর কি বলবো। আরে বলে ফেলুন, দেখবেন বললে মনটা একদম হালকা হয়ে যাবে। নগেন খুড়ো তোমার কথা শুনে সেই স্বপ্নের কথা বলতে রাজি হলো বরুণ জেঠু? হলো। তা কি বললো? জানেন পোস্টমাস্টার মশাই, কথা নেই বার্তা নেই, কোথা থেকে এক সাধু বাবা আমাকে স্বপ্নে রোজ দেখা দিচ্ছে। আর কি ভয়ঙ্কর তার চোখ দুটো। ওঠ নগেন, ওঠ। ও আর কতদিন তোর কাছে আমাকে এভাবে আসতে হবে বলতো? ওঠ বলছি, ওঠ। আপনি আবার এসেছেন সাধু বাবা? হ্যাঁ, আসতে বাধ্য হয়েছি, কারণ তুই আমার কথা শুনছিস না। কিন্তু কোনো কিন্তু নয় নগেন, কোনো কিন্তু নয়। একটা কথা আবার ভালো করে মন দিয়ে শুনে রাখ, যতীনের ওই সম্পত্তি আমি আর জকের মতন পাহারা দিতে পারবো না। কারণ আমাকে এবার পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে। সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে। যতীনটা কি নগেন খুড়ো? যতীন বারুই হলেন আমার বাবা। একসময় পাটের ব্যবসা করে অনেক বিষয় সম্পত্তি করেছিলেন। মায়ের কাছে শুনেছি বাবার নাকি 4 ঘোড়া মোহর ছিল। তো সেই মোহর এখন কোথায় গেল নগেন খুড়ো? জানি না, কারণ সেই মোহরের ঘোড়া দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি। আচ্ছা, ওই সাধু বাবা আপনার বাবার সম্পত্তি বলতে ওই 4 ঘোড়া মোহরের কথা বলছেন না তো, যেটা উনি এতদিন জকের মতন পাহারা দিচ্ছেন? হ্যাঁ
হ্যাঁ, এটা কিন্তু আপনি মন্দ বলেননি গো পোস্টমাস্টার মশাই। হতেই পারে সাধু বাবা ওই মোহরের কথাই বলতেছেন। কিন্তু 4 ঘোড়া মোহর উনি কোথায় পাহারা দিচ্ছেন? আচ্ছা, সেই সম্পর্কে সাধু বাবা স্বপ্নে আপনাকে কিছু বলেননি? বলেছেন, সেই ব্যাপারেও বলেছেন। কি বলেছেন? এই হরিহরপুর গ্রামের একদম উত্তর দিকে যে বাঁশ বন আছে, সেইখানেই নাকি আমার বাবা যতীন বারুইয়ের সমস্ত সম্পত্তি উনি পাহারা দিতেছেন। বাঁশ বনের সম্পত্তি? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তারপর তোমরা কি করলে বলুন জেঠু? সেই দিন রাতেই আমরা সবাই মিলে সেই বাঁশবনে যাব বলে ঠিক করলাম। রাতের অন্ধকারে কি আমাদের এই গভীর বাঁশবনে ঢোকা ঠিক হবে পোস্টমাস্টার মশাই? যদি ভয় লাগে তো আপনারা নাই যেতে পারেন, কিন্তু আমি যাবই। কি নগেন খুড়ো, আপনিও কি ভয় পাচ্ছেন নাকি? পেলেও আমাকে তো যেতেই হবে। রোজ রোজ ভয় পাবার থেকে একদিন ভয়ের মুখোমুখি হওয়া অনেক ভালো। ভালো, বেশ ভালো কথাটা বলেছেন আপনি। তাহলে আর কি, চলুন। কারণ বন্ধু হয়ে এক বন্ধুকে বিপদের মধ্যে তো ফেলে আর চলে যাওয়া যায় না। হ্যাঁ, চলুন। আয় নগেন, আয়। আমি তোর জন্য সেই কবে থেকে অপেক্ষা করে আছি। আরে এই তো সেই সাধু বাবার গলা। আপনি ঠিক বলছেন নগেন খুড়ো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক চিনেছি পোস্টমাস্টার মশাই। এই কণ্ঠস্বর কি ভোলা যায়? সাধু বাবা, আপনি কোথায়? আরো ভেতরে ঢুকে আয়। চলুন তো দেখি। আমরা এসে গেছি সাধু বাবা। জানি। ওরে বাবা, কি ভয়ঙ্কর রূপ আপনার সাধু বাবা। ভয় পাস না। এবার বলুন সাধু বাবা, নগেন খুড়োর বাবা যতীন বারুইয়ের কোন সম্পত্তি আপনার কাছে আছে? সেটা বলবো বলেই তো নগেনকে আমি এখানে ডেকেছি। আর আমরা নগেন খুড়োকে সাহায্য করতেই ওনার সঙ্গে এসেছি। আমি জানি। এবার শোন তোরা, এখান থেকে সোজা 10 পা গেলেই একটা কালো বড় পাথর দেখতে পাবি। সেই পাথর সরালেই খোঁজ পাবি সেই গুপ্তধনের। যা, আর দেরি করিস না, যা। তার মানে এইটাই সেই কালো পাথর যার নিচে আমার বাবার ধনসম্পদ লুকিয়ে রাখা আছে। তাই তো মনে হচ্ছে নগেন খুড়ো। চলুন চলুন, এবার পাথরটা সরিয়ে দেখা যাক। আরে, এটা তো একটা সুড়ঙ্গ। চলুন তো নগেন খুড়ো, আসুন সবাই নিচে নেমে দেখি। তার মানে আমার অনুমান একদম ঠিক ছিল নগেন খুড়ো। এবার চলুন, এই 4টে মোহরের ঘোড়া নিয়ে উপরে ওঠা যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এই 4 ঘোড়া মোহরই তো আমার বাবা যতীন বারুই আপনার কাছে রেখে গেছিলেন, তাই তো সাধু বাবা? কিন্তু সাধু বাবা, যতীন বারুই হঠাৎ এই 4 ঘোড়া মোহর আপনার কাছে কেন রেখে গেলেন? কালু ডাকাতের ভয়ে। কালু ডাকাত? হ্যাঁ, সেই সময় কালু ডাকাতের অত্যাচারে কেউ কিছু বাড়িতে লুকিয়ে রাখতে পারত না। সেই ভয়েই যতীন এক রাতে আমাকে এই মোহর দিয়ে যায় আর বলে, কালু ডাকাত পুলিশের হাতে ধরা পড়লেই এই 4টে মোহরের ঘোড়া সে নিয়ে যাবে। কিন্তু কালু ডাকাতকে পুলিশ কোনোদিনই ধরতে পারেনি। আর তাই যতীন বাবুরও এই মোহরের ঘোড়া নিতে আর আশা হয়নি, তাই তো? কিন্তু এবার এই মোহর আমি নগেনের হাতে তুলে দিতে পেরে নিশ্চিন্ত হলাম। আর কোনো কাজ বাকি রইল না। এবার আমি মুক্ত। মুক্তি, মুক্তি আমার, মুক্তি। তারপর ওই 4 ঘোড়া মোহর আমরা সরকারের হাতে তুলে দিলাম। আর তার বিনিময়ে সরকার যে অর্থ দিল, সেই অর্থের একটা অংশ দিয়ে সাধু বাবার একটা মন্দির প্রতিষ্ঠা করা হলো ওই বাঁশবনের ভেতর। কি রে, কেমন লাগলো গল্পটা? দারুণ দারুণ। আর তোমাদের? চুপ করো তোমরা সবাই।
তোমাদের এই একভাবে জয়গান শুনে শুনে আমার কান পচে গেল। এবার আমি শুধু এই পাতাল লোকেরই নয়, তার সাথে পৃথিবী লোকের অধীশ্বর হয়ে উঠতে চাই। এ তো খুবই ভালো কথা প্রভু, খুবই ভালো কথা। এটা তো আপনার বহুদিনের আশা ছিল প্রভু। চুপ করো মন্ত্রী, চুপ করো। শুধু স্বপ্ন দেখলে কি হবে? স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার প্রাণপণ চেষ্টাও তো করতে হবে নাকি? হ্যাঁ, কি করতে হবে প্রভু? মানুষরা তো আমাদের একদম পছন্দ করে না। আমাদের নাম শুনলেই ওদের রক্ত গরম হয়ে যায়। ওরা কি আপনাকে ওদের প্রভু বলে মেনে নেবে? কেউ কাউকে এত সহজে প্রভুর জায়গা দেয় না মন্ত্রী। শক্তি আর বুদ্ধি দিয়ে সবাইকে নিজের বশে আনতে হবে, বুঝেছো? বুঝতে পেরেছি প্রভু, কিন্তু আপনি কি করবেন? পৃথিবীর লোকেদের এমন ভাবে ভয় দেখাতে হবে যে ওরা বাধ্য হয়ে যেন আমার দাস হয়ে যায়। ভয়? হ্যাঁ, ভয়। শোনো, ভয় থেকেই ভক্তির জন্ম হয়। আগুন, আগুন দিয়ে ওদের সবাইকে জ্বালিয়ে দাও। সর্বনাশ হয়ে গেছে দেবশঙ্কর বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্রাম, বন, জঙ্গল সব আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আপনি কিছু করুন প্রভু, আপনি কিছু করুন। আমি থাকতে তোমাদের কোনো রকম ক্ষতি হতে দেব না। চমৎকার, চমৎকার! এই আপনার অসাধারণ ক্ষমতা প্রভু। কমণ্ডল থেকে জল ছিটিয়ে আগুন নিভিয়ে দিলেন। সবাই একসাথে বলো, সাধু দেব শঙ্করের জয়। আমার নয়, এই জয়গান করো মহাকালের, কারণ ওনার আশীর্বাদেই আগুন নেভানো সম্ভব হলো। সাধু দেব শঙ্করের জয়। না না না, এ হতে পারে না। একজন সামান্য সাধু আমাদের লাগানো আগুনকে সামান্য জলেই নিভিয়ে দিল। তবে এবার বুঝে যান প্রভু, দেবতাদের আশীর্বাদে আজ মানুষরা কত শক্তিশালী হয়ে গেছে। চুপ করো, চুপ করো। মানুষের শক্তির ব্যাপারে আবার একদম বলবে না। ওই সাধু না থাকলে ওরা কিচ্ছু করতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। শোনো, আমি একটা উপায় ভেবেছি। কি উপায় প্রভু? কাছে এসো বলছি। কেমন লাগলো তোমার এই উপায়? খুব ভালো, খুব ভালো প্রভু। চুপ করো, তোমার কি কোনো লজ্জা নেই? এই উপায়টা তোমার আমাকে দেওয়া উচিত ছিল। এবার যাও, আমি যেমনটা বলেছি গিয়ে ঠিক তেমনটা করো। এখনই যাচ্ছে প্রভু। এবার হবে আসল খেলা। কেউ আছো? আমাকে বাঁচাও।
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে এই গলার আওয়াজটা তো আমাদের সাধু বাবার বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। চলো গিয়ে বরং দেখা যাক। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমায় সর্পদংশন করেছে। আমাকে এখনই জঙ্গলের পেছনে ওই নীল পাহাড়ে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। ওখানে একটা গাছের মধ্যে সর্পদংশনের ওষুধ আছে। চলো চলো, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এবার আমাদের বলুন, ওই গাছটা কোথায় আছে সাধু বাবা? গাছ? একে আপনি হাসছেন কেন? সেটা তো তোমরা এখনই বুঝে যাবে। এসব কি? তুমি আবার কে? আমি হলাম পাতাল লোকের মন্ত্রী। এখন আমি তোমাদের সকলকে নিয়ে পাতাল লোকে যাব। ভুলে যাস না শয়তান, আমাদের সঙ্গে সাধু দেবশঙ্কর আছেন। তুই আমাদের কোন রকম ক্ষতি করতে পারবি না। দেবশঙ্কর জানতে পারলে তবে তো বাঁচাতে আসবে। ও যাতে জানতে না পারে তাই আমি চালাকি করে তোদের সকলকে ওর আশ্রমের থেকে দূরে এই জঙ্গলের মধ্যে এই নীল পাহাড়ে নিয়ে এসেছি। দেবশঙ্কর, নিজের চোখ খোলো। ওরা বিপদে পড়েছে, গিয়ে ওদের সাহায্য করো। কারা বিপদের মধ্যে আছে প্রভু? যারা তোমায় ভালোবাসে তারা। পাতাল লোকে যাও দেবশঙ্কর, সেই পাতাল লোক যেখানে ওই শয়তান অসুররাজ ওদেরকে বন্দি করে রেখেছে। কিন্তু আমি পাতাল লোকে কিভাবে যাব? আমি তো পাতাল লোকের সম্বন্ধে কিছুই জানি না প্রভু। তোমার যজ্ঞের ধোঁয়াই তোমাকে পাতাল লোকে নিয়ে যাবে। শুধু চোখ বন্ধ করে আমায় স্মরণ করো। জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। ওদের ছেড়ে দাও শয়তান, মুক্ত করো। মুক্ত করব, নিশ্চয়ই মুক্ত করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে তোমাদের নিজেদের প্রভু হিসেবে স্বীকার করতে হবে। ভগবানকে ছেড়ে শয়তানকে আমরা কখনোই আমাদের প্রভু বলে মানব না, কখনোই না। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এখনই এই সাধুকে বন্দি করা হোক। খবরদার, যদি এক পাও সামনে বাড়াও তবে এই মন্ত্রপুত জল ছিটিয়ে তোমাদের পাথর বানিয়ে দেব। ভয় পেও না, ওকে ধরো। আমিও নিজের চোখে দেখতে চাই ওই মন্ত্রপুত জলের ঠিক কত ক্ষমতা। তাহলে দেখো। আমায় পাথর বানিও না দেবশঙ্কর। আমি তোমার লোকেদেরকে মুক্ত করছি আর কথা দিচ্ছি যে কোনোদিন পৃথিবী লোকে আক্রমণ করব না। আরে কেউ আছিস? ওদের মুক্ত কর। এই কারণে যে যেখানে আছো সেখানেই থাকো, অধিক লোভ করো না। আর করব না, আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু, আমি আর কোনোদিন করব না।